হ্যালো কচিকাচাদের দল, ওয়েলকাম টু মাই ক্লাস, মাই ইউটিউব চ্যানেল, আ উইন্ডো অফ ফিজিক্স এন্টারিং আ রে অফ কনসেপ্ট। সো আজকে ডে 2, আমরা ডে 1-এ এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের দ্যাট ইজ ফার্স্ট পেজ 32 পেজ আমরা সলভ করেছি। আজকে আমাদের পেজ নাম্বার 76। তো ডে 1 আশা করি তোমরা সব ভালোভাবে দেখেছো। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও এবং দেখে নাও। তোমাদের সবার রেজাল্ট আউট হয়ে গেছে এতদিন পর্যন্ত, সমস্ত টেস্টের রেজাল্ট সমস্ত স্কুলের। তো আশা করি সবারই ফলাফল মোটামুটি ভালো হয়েছে। যাদের না ভালো হয়নি তারা এখনও নিশ্চয়ই খুব চিন্তায় আছো, চেষ্টা করছো। তো আর মাত্র 2 মাস বাকি। এই 2 মাসেই তোমাদের সমস্ত কিছু করতে হবে। 2 মাসের মধ্যে তোমাকে পিক ফর্মে যেতে হবে, পিক পয়েন্টে যেতে হবে এবং তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। এটা যেমন ট্রু কথা, তার সঙ্গে একটা স্মার্ট ওয়েতে পড়তে হবে। তার সঙ্গে আর একটা কথা দরকার, প্র্যাকটিস ইজ মোর এসেন্সিয়াল। কারণ রিপিটেড প্র্যাকটিস একটা ছেলেকে কিন্তু ম্যাক্স লেভেলে পৌঁছে দিতে পারে। ঠিক যেমন একটা ছুরি কাঁচি যতবার ঘষতে তার চকচকে ভাবটা আসবে। তাহলে তুমি যদি রিপিটেড প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমার ভেতরেও সেই চকচকে শাইনিং ভাবটা, সাবজেক্টের প্রতি তোমার কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে করে বাড়তে শুরু করবে। তো যারা তোমাদেরকে এতদিন নিশ্চয়ই খারাপ বলেছে, তোমাদের দেয়ালে যদি পিঠ থেকে যায়, তাহলে এখন কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর সময় এবং তোমাকে কিন্তু এই 2 মাসে সেটা কিন্তু দেখাতেই হবে। ওকে, তো সেই মোটিভেশন নিয়ে, সেই ইচ্ছা শক্তি নিয়ে পড়াশোনা করতে থাকো। আর আজকের ক্লাস তুমি দেখতে থাকো, দেখবে ঠিক জায়গায় পৌঁছে যাবে। সো প্রথম দিনের মতো আজও নিশ্চয়ই তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং তার সাথে সাথে আমরা তো সলভ করব এবং তার সাথে সাথে আমরা এক্সট্রা কিছু প্রশ্ন, এক্সট্রা ইনফরমেশান প্রত্যেকটা পয়েন্ট থেকে, প্রত্যেকটা প্রশ্ন থেকে পাবো। সেইগুলোকে আমরা সলভ করো, ধরে সলভ করো এবং সমস্ত ধরনের কনসেপ্ট ক্লিয়ার হবে। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা প্রথম চ্যানেলে এসেছো তারা অবশ্যই একটা ঘন্টা বাজিয়ে যেও চ্যানেলের। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, আজকের সেশনের ফার্স্ট প্রশ্ন 1.1-এ নিচে কোন জ্বালানি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? তো তোমরা দেখতে পাচ্ছ ডিজেল, কয়লা, কেরোসিন, এগুলো সবই আমার প্রচলিত শক্তি। ডিজেল, কয়লা, কেরোসিন এরা আমাদের পরিবেশ দূষণ বেশি ঘটায়। প্রাকৃতিক গ্যাস কমপক্ষে, অপ্রচলিত শক্তি এরা কম পরিবেশ দূষণ ঘটায়। তাহলে আমাদের পেজ 76 এবং আমাদের 1.1-এর আমাদের অ্যান্সার হবে প্রাকৃতিক গ্যাস, দ্যাট ইজ ন্যাচারাল গ্যাস, অপশান ডি। এবং এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি না? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো আমাদের মিথেন। প্রধান উপাদান মিথেন, এটা তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান আমাদের মিথেন, দ্যাট ইজ CH4। চলো 1.2 কোশ্চেন। 1.2 কোশ্চেন দেখো, বয়েলের পিভি বনাম লেখচিত্রর প্রকৃতি কেমন হবে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 1.2 এটা অপশন সি হবে, সমপরাবৃত্ত। শুধু সমপরাবৃত্ত স্যার শিখবো না, এর সাথে আমরা এক্সট্রা কি শিখবো? কেমন দেখতে হয় পিভি লেখচিত্র, কেমন দেখতে হয় না এরকম দেখতে হয়। এবং তোমরা যদি আগের ক্লাসটা দেখে থাকো তাহলে আমরা সেখানেও কিন্তু বয়েলের সূত্রের 3টে গ্রাফ করেছিলাম। তো তোমরা যারা এখনো দেখোনি তারা ফার্স্ট ক্লাস দ্যাট ইজ SC 32 পেজটা দেখে নাও। তো আমি এখানে আরও একটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখছি, সেখানে আমরা পিভি লেখচিত্র করেছিলাম, পি করেছিলাম, PVV করেছিলাম। আজকে যেটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি তোমাদের, সেটা পির সাথে যদি 1/v বলে তাহলে তুমি অবশ্যই স্ট্রেট লাইনে গ্রাফ করবে, মূল বিন্দু দিয়ে স্ট্রেট লাইনে গ্রাফ। ঠিক, মূল বিন্দু দিয়ে স্ট্রেট লাইনে গ্রাফ তুমি করবে, এটা তোমাদের এক্সট্রা। চলো 1.3 কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, STP 22.4 লিটারে ভর কত হবে? আচ্ছা, যখনই 22.4 লিটার STP বলবে তখনই আমাদের মোল কনসেপ্ট আসবে, মানে 1 মোল। এবং সেখানে যদি বাষ্প ঘনত্ব তোমাদের D সমান 16 বলে দেয়, তাহলে আণবিক ভর দ্যাট ইজ আমাদের ভর, সেটা M = 2D হয়, সেটা হবে 2 × 16 = 32। ওকে, এটা তোমাদের আনসার এবং এর অপশান হলো অপশান A। চলো নেক্সট কোশ্চেন 1.4 দেখো, বলেছে তাপ সঞ্চালন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় মাধ্যমের কণাগুলো স্থানচ্যুতি ঘটে? কোন প্রক্রিয়ায়? আচ্ছা, স্থানচ্যুতি ঘটে আমাদের তিনটে যে পদ্ধতি আছে তাপ সঞ্চালনের: পরিবহন, পরিচলন
আর বিকিরণ। আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি, সেই ইনফরমেশনগুলো মাথায় রাখো, অবশ্যই কোনো না কোনো প্রশ্নে আসতেই পারে। পরিচলনটা তোমাদের এখানে অ্যান্সার, এখানে মাধ্যমের কণাগুলো স্থানচ্যুতি হয়, এটা তোমাদের এই প্রশ্নটার অ্যান্সার 1.4 অপশান বি। অপশান বি তো হলো, কিন্তু স্যার আমরা এক্সট্রা শিখবো। এক্সট্রা কি? এক্সট্রা হলো এই পদ্ধতিটা, এই পরিবহন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলোর কোনো স্থানচ্যুতি ঘটে না। এবং পরিবহন পদ্ধতি কোথায় দেখা যায় স্যার? সলিডে দেখা যায়, দ্যাট ইজ কঠিন পদার্থে। স্যার পরিচলন কোথায় দেখা যায়? পরিচলন স্যার দেখা যায় গ্যাস অ্যান্ড লিকুইড, তরল এবং গ্যাসে, তরল এবং গ্যাসে লিকুইড মানে পরিচলন পদ্ধতি দেখা যায়। আচ্ছা স্যার পরিচলন পদ্ধতি হয় না এমন কোনো কি জায়গা থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে, যেখানে অভিকর্ষজ নেই, অভিকর্ষের এফেক্ট নেই বা থাকে না, সেখানে কিন্তু পরিচলনের কোনো ভূমিকা নেই, পরিচলন পদ্ধতির কোনো ভূমিকা নেই। আচ্ছা স্যার বিকিরণ পদ্ধতি কি? না বিকিরণ পদ্ধতিতে হলো উইদাউট এনি কন্ট্যাক্টে, যে পদ্ধতিতে একটা বরফযুক্ত দেয়ালের পাশে বা বরফের কোনো একটা চাঁইয়ের পাশে তুমি যদি দাঁড়িয়ে থাকো, বা একটা গনগনে উনুনের পাশে যদি দাঁড়িয়ে থাকো, তাহলে যে পদ্ধতিতে তুমি সেন্সেশন পাও, হিট সেন্সেশন, ঠান্ডা বা গরম অনুভব করতে পারো, সেই যে পদ্ধতিতে আলো তাপ আসে সেটা হলো বিকিরণ পদ্ধতি। সূর্য থেকেও বিকিরণ পদ্ধতিতে আলো ও তাপ আমাদের কাছে এসে পৌঁছায়। এই বিকিরণ পদ্ধতির জন্য কোনো মাধ্যমের দরকার নেই, বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের দরকার নেই, কোনো মাধ্যম লাগে না। এবং বিকিরণ পদ্ধতিতে স্যার তাপ আলোর বেগে চলে, 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে চলে, ঠিক? তাপ এবং আলো। এবার দেখো 1.5 দেখো আলোর কোন ধর্মের জন্য আকাশের রঙের, দিনের বেলা আকাশের রং নীল দেখায় 1.5। অবশ্যই স্যার স্ক্যাটারিং, দ্যাট ইজ বিক্ষেপণ, বিক্ষেপণের জন্য আমরা আকাশের রং নীল দেখি, আমরা বিক্ষেপণের জন্য আকাশের রং নীল দেখি। সূর্যাস্তের সময় আমরা আকাশের রংটাকে লাল দেখি, ঠিক? আকাশের রংটাকে লাল দেখি। তো এখন প্রশ্ন স্যার এক্সট্রা কি শিখবো? না এক্সট্রা শিখবো আমরা আর একটা শিখবো র্যালে স্ক্যাটারিং। এই বিক্ষেপণের যে তীব্রতা সেটা হলো 1/λ⁴ হয় স্যার, 1/λ⁴। এই 1/λ⁴ আমাদের র্যালে স্ক্যাটারিং, যেখানে ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, আই হলো তীব্রতা। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে বিকিরণের মানে বিক্ষেপণের তীব্রতা তত আস্তে আস্তে করে কমবে, ঠিক আছে? বিক্ষেপণের জন্য আকাশের রং নীল দেখি। স্যার অপশানে আমাদের আছে বিচ্ছুরণ। বিচ্ছুরণ কি? না বিচ্ছুরণের ধর্মের জন্য আমরা রামধনু দেখতে পাই। তাহলে একটা প্রাকৃতিক উদাহরণ অফ বিচ্ছুরণ সেটা হচ্ছে আমাদের আকাশের রামধনু। ওকে চলো আমরা নেক্সট শিখি 1.6। সবুজ কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে আমরা কোন বর্ণে দেখব? অবশ্যই কালো দেখব। 1.6 সেটা হলো কালো, দ্যাট ইজ ব্ল্যাক। অপশন ডি। কেন দেখব না? সবুজ, যদি সবুজের সাথে যদি সবুজ ফুল থাকতো তাহলে আমরা অবশ্যই ফুলটাকে দেখতে পেতাম এবং সবুজ দেখতাম। যখন অড কম্বিনেশন আসবে, সবুজ লাল, লাল নীল এরকম থাকবে, অন্য কোনো গ্লাসের মধ্যে দিয়ে তুমি যখন দেখবে বা লাইট পড়বে তখন কিন্তু সেই ফুলটাকে আমরা দেখতে পাবো না, অলস কালো দেখব। কারণ সবুজ গ্লাস সবুজ আলোকেই পাস করায়, তাহলে সবুজ গ্লাসের মধ্যে দিয়ে সবুজ আলো যাবে। আর লাল ফুলকে আমরা কি করে দেখবো? বিকজ লাল ফুল মানে লাল আলো সে বিকিরণ করে, তাহলে লাল আলো সবুজ গ্লাসের মধ্যে দিয়ে আসবে না, আমরা দেখতেও পাবো না। ওকে চলো এরপরের কোশ্চেন দেখো 1.7। কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে নির্দিষ্ট সময় উৎপন্ন তাপ স্যার কত গুণ হবে? স্যার 4 গুণ হবে 1.7-এ। কী করে স্যার করলাম? না আমরা জুলের সূত্র জানি, জুলের সূত্র 1.7 বিজ্ঞানী জেমস প্রেসকট জুলের সূত্র দিয়েছিল তড়িৎ প্রবাহ সংক্রান্ত, H = I²RT ছিল, তাই না? কমপ্লিট ল লিখলে H = I²RT/J। এবারে ভাবো এইটাকে না দ্বিগুণ করেছে, পূর্বের দ্বিগুণ। যাই হোক যখনই দ্বিগুণ করেছে মানে 2 আছে, তাহলে কারেন্টের জায়গায় কি বসবে? 2² আগে গাড়ে যা ছিল তার থেকে এখন দ্বিগুণ, তাহলে আগে x তাহলে এখন 2x, তাহলে 2x এর হোল স্কোয়ার এই i এর জায়গায় বসবে, তার মানে 2² = 4, অর্থাৎ স্যার কারেন্ট আগের গাড়ের 4 গুণ হবে। দ্যাট ইজ অপশান স্যার কত হবে? অপশান সি হবে, অপশান সি। চলো 1.8 শেখা যাক। 1.8-এ দেখো বলেছে বিভব প্রভেদ পরিমাপের জন্য কি যন্ত্র দরকার? স্যার ভোল্টমিটার দরকার। বিভব প্রভেদ পরিমাপের জন্য ভোল্টমিটার দরকার। কি দরকার? ভোল্টমিটার। কি দরকার? ভোল্টমিটার। স্যার বাকি যে অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে বলুন। হ্যাঁ বলবো। বাকি যে অপশানগুলো আছে তোমরা লক্ষ্য করো 1.8-এ অ্যামিটার আছে, অ্যামিটার
অ্যামিটার মানে সে হলো কারেন্ট মাপে। অ্যামিটার কি করে? বর্তনীতে কারেন্ট পরিমাপ করে, প্রবাহ মাপে। ঠিক, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, প্রবাহ মাপে, তোমরা লিখবে তড়িৎ প্রবাহ মাপে। ওকে, তাহলে এই অ্যামিটার আরও একটা এক্সট্রা ইনফরমেশন দিই, এই ভোল্ট মিটার আমরা বর্তনীর সঙ্গে বা কোনো রোধের সাথে সমান্তরাল সমবায় যুক্ত করতে হয়, সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়। তাহলে স্যার অ্যামিটার কীভাবে যুক্ত করা হয়? অ্যামিটার আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে অ্যামিটার কানেক্টেড হয়। ওকে স্যার থার্মোমিটার, থার্মোমিটার তো তুমি জানো উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম। গ্যালভানোমিটার কি? স্যার গ্যালভানোমিটার মানেও একটা তড়িৎ যন্ত্র, যে আমাদের কারেন্টও মাপতে পারবে এবং ভোল্টেজও মাপতে পারবে, দ্যাট ইজ ভোল্ট এবং কারেন্ট, অর্থাৎ বিভব এবং তড়িৎ প্রবাহ মাত্রা দুটোই মাপতে পারবে। চলো আমরা পরের অপশানে যাই, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো 1.9, তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি? স্যার তেজস্ক্রিয়তা পরিমাপের একক হলো অপশান সি বেকারেল। তাহলে অপশান সি 1.9 সি স্যার বেকারেল। বেকারেল হলো তেজস্ক্রিয়তা পরিমাপের একক, অপশান সি, যাকে বিকিউ বলা হয় এইভাবে। ওকে, তাহলে বাকি যে অপশানগুলো আছে স্যার, বাকি অপশানগুলো আছে তোমার দেখো এখানে হার্জ। হার্জ কিসের একক? না কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের একক হলো হার্জ, যাকে এইচ জেড দিয়ে বলা হয়। তারপরে দেখো অপশান আছে কুলম্ব। স্যার কুলম্ব কি? না কুলম্ব হলো আধানের এসআই একক। আধানের এসআই একক হলো কুলম্ব, আধানের এসআই একক, আধানের এসআই একক। স্যার তাহলে সিজিএস একক কি? না সিজিএস একক হলো স্ট্যাট কুলম্ব বা ইএসইউ কুলম্ব। স্ট্যাট কুলম্ব বা ইএসইউ কুলম্ব বা ইএসইউ বললেই হবে। তারপরে দেখো আর কি আছে, না আমাদের আছে অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং কি? না অ্যামস্ট্রং হলো আমাদের দৈর্ঘ্যের একক। অ্যামস্ট্রং হলো দৈর্ঘ্যের একক। স্যার অ্যামস্ট্রং এর সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে, অ্যামস্ট্রং সমান 10⁻⁻10 মিটার। এইটা তোমরা মাথায় রাখতে পারো। ঠিক, তাহলে 1.9 কোশ্চেনটা থেকে তোমরা যাবতীয় ইনফরমেশন যা পাওয়ার পেতে পারো। নিচে দেখো 1.10, নিচের কোনটি সন্ধিগত মৌল? আমাদের পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, আর্গন আছে, আয়রন আছে। অবশ্যই আমাদের ফেরাস হবে, দ্যাট ইজ অপশান ডি আয়রন। অপশান ডি আয়রন, দ্যাট ইজ 1.10 এর কোশ্চেনের অ্যান্সার। ঠিক, চলো নিচের কোনটি তড়িৎযোজী? নিচের কোনটি তড়িৎযোজী? আচ্ছা তড়িৎযোজী হতে গেলে আমাকে ইলেকট্রন আদান প্রদান করতে হয়, আর ধাতুরই একমাত্র ইলেকট্রন আদান প্রদান করার প্রবণতা বেশি বা করতে পারে বা করে। তাই সুতরাং তড়িৎযোজী মৌল হতে গেলে অবশ্যই তাকে একটা ধাতু থাকবে। তাহলে নিচের অপশানগুলোর মধ্যে তুমি যেটা প্রথম দেখতে পাচ্ছ K2O, K2O, এইটা হলো আমাদের প্রশ্নের অ্যান্সার, পটাশিয়াম K2। ওকে, K ফর পটাশিয়াম। তো 1.2 দেখো, মানে 1.12 গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার ওপর কিসের প্রলব্ধ হয়? স্যার অবশ্যই জিঙ্কের প্রলব্ধ হয়। গ্যালভানাইজেশন মানেই হলো আমাদের লোহার ওপরে জিঙ্কের প্রলেপ, এটা তার ডেফিনেশন। ওকে 1.13, ঠিক, আশা করি বুঝতে পারছো সবাই। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দিতে বাধ্য এবং দেব। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে নিচে কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই আমাদের 1.13 অপশান সি হবে ক্যালসিয়াম অক্সাইড পোড়াচুন। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড পোড়াচুন, অপশান সি আমাদের NH3 শুষ্ক করতে ব্যবহৃত হয়। 1.4 বক্সাইট কোন ধাতুর আকরিক? অবশ্যই স্যার অ্যালুমিনিয়াম হবে। 1.14 এর অপশান বি, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হলো আমাদের বক্সাইট। 1.15 লাস্ট এমসিকিউ, মিথেন যৌগে HCH বন্ধন কোণের মান কত? মিথেন যৌগ CH4, HCH এই বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক, কিন্তু তোমাদের অপশানে দেখো অপশান ডিতে 109 ডিগ্রি বলা আছে, তাহলে তোমাকে শুধু এটাই চুজ করতে হবে। 28 মিনিটটা অ্যাজ পার অপশান তোমাকে নিতে হবে। কোনোটি নয় তো অপশানে নেই, কোনোটি নয় তাহলে তুমি অবশ্যই কোনোটি নয় চুজ করতে, বিকজ অ্যাকচুয়াল অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, এবার আমরা 21খানা প্রশ্ন করব 2 নম্বরের। 1 নম্বরের প্রশ্ন 21খানা, 2 নম্বর দাগে লেখো। 2.1 কোশ্চেন, ভ্যান অ্যালেন বিকিরণ। দেখো 2.1 ভ্যান অ্যালেন বিকিরণ কোথায় দেখা যায়? না ম্যাগনেটোস্ফিয়ারে
ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়। দেখো 2.2 ওজন মণ্ডলের গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন পদ্ধতিতে? না ডপসন এককে। ডপসন এককে মাপা হয়। কোন ঘনত্বে এককে মাপা হয়? 2.3 দেখো সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। সিজিএস পদ্ধতিতে আর এর মান কত? না 8.314 ইন্টু 10⁷। তুমি লিখবে ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হলো তোমাদের সিজিএস পদ্ধতিতে আর এর একক, সরি আর এর মান উইথ একক। এবং এসআই পদ্ধতিতে কত হতো স্যার? এসআই পদ্ধতিতে হতো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বিকজ 1 জুল সমান 10⁷ আর্গ। ওহো, তাহলে আমি এখানে আর্গ করেছি, আর্গ লেখা উচিত, ঠিক, ক্যালোরি নয়, আর্গ লেখা উচিত। ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। চলো 2.4 একটি দেখো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? ঠিক, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? আচ্ছা, দেখো উষ্ণতা স্থির, টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে আমাদের বয়েলস ল। বয়েলস ল, আচ্ছা বয়েলস লতে কি বলে? বয়েলস লতে বলে পিভি সমান কনস্ট্যান্ট, অর্থাৎ পি আর ভি এর গুণফলটা অর্ধেক, মানে ফিক্সড থাকবে, পি আর ভি এর গুণফলটা ফিক্সড। এটা মনে করো ছিল পিভি সমান কনস্ট্যান্ট ছিল, তোমাকে বলেছে আয়তন ভি ছিল, আগে ছিল আয়তন ভি, এখন ধরো চাপটাকে না দ্বিগুণ করে দিয়েছে, বলেছে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে, তাহলে চাপের মানটা আগে পি ছিল, এখন ধরো 2p হয়েছে। তাহলে তুমি বলো স্যার ভি এর জায়গায় কত বসালে গুণফলটা আগের মতোই থাকবে, দ্যাট ইজ পিভি থাকবে, পিভি থাকবে। তুমি বলে স্যার 2 কাটাকুটি করা যাবে, দ্যাট ইজ পিভি, অর্থাৎ আগের মতো খুঁজে পেয়েছি, অর্থাৎ চাপ দ্বিগুণ করেছি, তাহলে ভলিউম বা আয়তন অর্ধেক করতে হবে। এটাই তো কথা, পি ভ্যারিজেস 1/p, ভি আর পি ব্যস্তানুপাতিক, তাহলে পি দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হয়ে যাবে, হাফ হবে। পি 3 গুণ করলে আয়তন 1/3 গুণ হয়ে যাবে, বিকজ ব্যস্তানুপাতিক, উল্টে যাবে। সো আশা করি ক্লিয়ার, একদম পুরো ঝকঝকে তত্ত্বকে পুরো চকচক করছে, একদম হীরের মতো চকচক করছে কনসেপ্ট। ওকে, নাও 2.4 হলো, এবার 2.5 দেখো। আচ্ছা, কি 2.4 এর অপশন আছে? দেখো অর আছে না। 2.5 দেখো গামা আর গামা এ এর মধ্যে এটা হলে কোনটির মান বেশি হবে? অবশ্যই যেটা আগের দিন আমরা ডিসকাশন করেছিলাম, গামা আর সমান গামা এ প্লাস অফ গামা পাত্র। আচ্ছা, আর স্মল দিয়েছে পাত্র বা আমাদের পাত্রের প্রসারণ, তুমি পাত্রকে এস দ্বারা করো, সলিড, কোনো অসুবিধা নেই, যা খুশি দিয়ে করো, কোনো সমস্যা নেই। তাহলে এর মধ্যে কোনটা বেশি হবে? অবশ্যই আমাদের গামা আর বেশি হবে গামা এর থেকে, কারণ দেখো এটা যদি 4 ধরি 1 + 3 করে আসতে পারে, 3 + 1 করে আসতে পারে, 2 + 2 করে আসতে পারে, তাহলে 4টা অবশ্যই ডান দিকে সবার থেকে বড়। ওকে, চলো 2.6 अब अगला नंबर 2.6। আচ্ছা, এবার দেখো তার সাথে একটা অর আছে 2.5 এ, কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো, যেটা আগের দিনও আমরা ডিসকাস করেছি। কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হলো আলফা = β/2 অ্যান্ড গামা/3। এটা হলো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কঠিন পদার্থের আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, অ্যান্ড গামাটা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। একমাত্র কঠিন পদার্থেরই 3টে প্রসারণ গুণাঙ্ক দেখা যায়, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং তার সাথে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং তাদের মধ্যে রিলেশন এটা অবশ্যই থাকে। তো এটা হলো তোমার অরের অ্যান্সার 2.5 এ। দেখো 2.6 একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য জানতে চাইছে, বক্রতা ব্যাসার্ধ 20। লাভলি, দারুণ। 2.6 দেখো তুমি জানো r = 2f, স্যার এখান থেকে f এর মান r/2 জানা যায়, স্যার r 20 বলেছে,
তাহলে 10 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হবে যখন বক্রতা ব্যাসার্ধ গিভেন ছিল 20 সেন্টিমিটার। ওকে, চলো 2.7 মায়োপিয়া রোগের ট্রিটমেন্টের জন্য কোন ধরনের ত্রুটি ব্যবহার করা উচিত, কোন ধরনের চশমা ব্যবহার করা উচিত? মায়োপিয়া 2.7 মায়োপিয়া রোগের জন্য তুমি অবশ্যই উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করবে। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স এটা তুমি ব্যবহার করবে, তবেই মায়োপিয়া ত্রুটি সলভ হবে। আর হাইপারমেট্রোপিয়া দীর্ঘদৃষ্টি উত্তল লেন্স। ওকে, নেক্সট দেখো 2.8 তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত। একদম, আচ্ছা, এটা তড়িৎচালক বল যদি না বলে বিভব বলতো তাহলেও একই হতো, বিকজ বিভব আর তড়িৎচালক বল একই রাশি, দুটো ডিফারেন্ট নেম। এদের মাত্রীয় সংকেতও একই, এদের এককও একই। এসআই একক ভোল্ট, সিজিএস একক স্ট্যাট ভোল্টসে। ওকে, তাহলে বিভবের মাত্রীয় সংকেত বার করতে দিয়েছে, মানে তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত বার করতে দিয়েছে। তাহলে আমরা করব কি করে? করব ভি সমান W/Q দিয়ে। এটা আমাদের রিলেশন, W সমান VQ থাকে। এখান থেকে স্যার বিভিন্ন ধরনের ম্যাথ আসতে পারে, 1 থেকে 2 নম্বরের কোশ্চেন, MCQতেও আসতে পারে অঙ্ক। তাহলে দেখো W হলো কার্য বা শক্তি, তুমি যা খুশি বলতে পারো, কার্যই ভাবো, mL²T-2। স্যার Q মানে আধান মানে স্যার IT হয়, তাই Q সমান IT। তাহলে এর এককটা এখন কত, মানে মাত্রীয় সংকেত দেখো কত দাঁড়াচ্ছে, mL²T-3 I-1। অবশ্যই তুমি একটা থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করো, বিকজ মাত্রীয় সংকেত লেখার জন্য থার্ড ব্র্যাকেট আমরা ইউজ করি, -1। এটা হলো আমাদের বিভবের মাত্রীয় সংকেত বা তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত। তাহলে দেখো এর অপশানে দেখো বলে দিয়েছে CFL এর ফুল ফর্ম কি বা পুরো কথা কি না। CFL এর ফুল ফর্ম, এর অর কোশ্চেন 2.8 এর অর। CFL এর ফুল নাম হলো কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট। আচ্ছা, তোমরা কিন্তু লেখার সময় স্পেলিং ঠিকঠাক লিখবে, নাহলে কিন্তু নাম্বার কাটতেও পারে বা কাটবে। স্পেলিং ঠিকঠাক লিখবে এবং তোমাকে ইংলিশেই লিখতে হবে, বিকজ CFL তো ইংলিশ ওয়ার্ড, তার ফুল ফর্ম লিখতে দিয়েছে। আর এর সাথে এক্সট্রা কি লিখবো না, এক্সট্রাতে আমরা লিখতে পারি এক্সট্রা, দ্যাট ইজ LED। এলইডির ফুল ফর্ম স্যার লাইট এমিটিং অ্যাকচুয়ালি TTING, লাইট এমিটিং ডায়োড LED। এটা হলো ফুল ফর্ম, এটা এক্সট্রা হলো। চলো এরপর আমরা নেক্সটে মুভ করতে পারি, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলছে 2.10 জাপানে হিরোশিমা নাগাসাকি শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার তেজস্ক্রিয় বিঘটন, এই তেজস্ক্রিয় বিক্রিয়া কি হয়েছিল? 2.10 যে তেজস্ক্রিয় বোমা ফাটানো মানে জাপানে, সেটা আমাদের ছিল নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এটা নিউক্লিয় বিভাজন, এই প্রসেসটা কাজে লাগানো হয়েছিল। আচ্ছা, তুমি একটা এক্সট্রা ইনফরমেশন নিয়ে নাও, সেটা জাপানে যে হিরোশিমা শহরে যে পরমাণু বোমা বা মানে বিস্ফোরণ করা হয়েছিল, তার যে তেজস্ক্রিয় মৌল ইউজ করা হয়েছিল হিরোশিমাতে, সেটা হলো ইউরেনিয়াম। সেটা ছিল ইউরেনিয়াম মৌল। ওকে, তারপর দেখো, আচ্ছা 2.9 কে আমরা স্কিপ করেছি। ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয় না, ফিউজ তারকে মূল বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। লাইফ তারের সাথে শ্রেণী সমবায়, এই কথাটাও লিখতে পারো, লাইফ তারের সাথে শ্রেণী সমবায়, লাইফ তারের সাথে শ্রেণী সমবায়। দেখো 2.11 সত্য মিথ্যা নির্ণয়। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির। অবশ্যই ক্ষার ধাতুর অক্সাইডগুলো তীব্র ক্ষারকীয় প্রকৃতিরই হয়, এটা অবশ্যই সত্য। 2.7 দেখো পর্যায় সারণীতে কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়। তাহলে আমাদের পদার্থের 4টে অবস্থা, কিন্তু 3টে অবস্থায় আমরা বেশি জানি। তোমরা জানো কঠিন, তরল আর গ্যাস।
তো আরও একটা আছে ফোর্থ স্টেট, যার নাম প্লাজমা, কিন্তু আমাদের পর্যায় সারণীতে 3টে স্টেটের কথা উল্লেখ করতে বলেছে। সেটা কোন শ্রেণীতে আছে, মানে কঠিনও দেখা যায়, তরলও দেখা যায় এবং গ্যাসও দেখা যায়। সেটা 17 নম্বর শ্রেণীতে, 17 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণী। এটা তোমাদের আনসার, তোমার শুধু এইটুকু লিখলেই হয়ে যাবে, বাট তুমি একটু এক্সট্রা শিখে নাও। সেটা 17 নম্বর শ্রেণীতে আমাদের থাকে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আরও থাকে। তো এর মধ্যে ফ্লোরিন আর ক্লোরিন এইটা হলো গ্যাস, এটা হলো আমাদের লিকুইড, দ্যাট ইজ আমাদের তরল, আর আয়োডিন হলো আমাদের সলিড বা কঠিনের মতো কঠিন। ঠিক, এর মধ্যে ব্রোমিনের রং লাল হয়, এটা একটা এক্সট্রা নাম। এটা ইয়েলো হয়, হলুদও হয়, এটা সবুজাভ হলুদ হয়। ঠিক, আমাদের এইগুলো এক্সট্রা ইনফরমেশন। দেখো 2.13, হাইড্রোলিথ যৌগটি সমযোজী না তরলযোজী? তুমি হাইড্রোলিথের যেহেতু এই হাইড্রোলিথ কথাটাই তোমাদের সিলেবাসে নেই, বোর্ডেও নেই, খাতা বইতেও নেই। এই হাইড্রোলিথ মানে হলো ক্যালসিয়াম হাইড্রাইড। ক্যালসিয়াম আছে, ধাতু থাকা মানেই অবশ্যই তারা তড়িৎ যোজী হবে। ঠিক, তাহলে আমাদের 2.13 হয়ে গেল। এবার দেখো 2.14, 2.14-এ দেখো আমাদের স্তম্ভ মেলানো আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 2.14 আশা করি কোনো প্রশ্ন স্কিপ হয়নি। 2.14-এ দেখো 2.14-এর 1, 2.14-এর 1-এ আমি 2.14-এর 1 বলে লিখলাম, 2 বলে লিখলাম, 3 বলে লিখলাম, 4 বলে লিখলাম। এটা 2.14-এর কোশ্চেন। হ্যাঁ, আমি অপশান লিখবো না, মানে লিখছি না, জাস্ট অপশানগুলো তোমাকে বলে দিচ্ছি। দেখো বলেছে নেসলার বিকারক, তুমি অবশ্যই লিখবে K2HgI4। ঠিক, K2HgI4 এটা হওয়া উচিত তোমাদের, K2HgI4। এবার তুমি এখানে একটা ব্র্যাকেট যেহেতু দিয়েছে অ্যাপ্লাই করো K2HgI4। তো এটা আমাদের কোথায় ছিল? অপশান ডিতে, অপশান ডি। দুইটা দেখো অয়েল অফ ভিট্রিয়াল, এটা সালফুরিক অ্যাসিডকে বলা হয়, দ্যাট ইজ H2SO4। অপশান সি, এটা হলো অপশান সি, সালফুরিক অ্যাসিড। নাম্বার 3, লোহার একটি খনিজ আর নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহৃত হয়। লোহার একটি খনিজ হলো FeS2, দ্যাট ইজ ফেরাস সালফাইড। আচ্ছা, লোহার একটি খনিজ FeS2, অপশান বি। আর যেটা পড়ে আছে অপশান এ, দ্যাট ইজ আমাদের নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ ফেরাস সালফেট। দ্যাট ইজ তোমরা ক্লাস 9-এ মনে পড়েছিলে আমাদের নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষা, রিং টেস্ট, বলয় পরীক্ষা, বাদামি বর্ণের বলয় পড়ে। ঠিক আছে, তো নেক্সট দেখো 2.15, 1 ফ্যারাডে শতক কত কুলম্ব? এটা 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? এই ফ্যারাডে মানে না 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন। ঠিক আছে, 1 মোল ইলেকট্রন, E মাইনাস 1 ইলেকট্রন। আচ্ছা, 1 মোল মানে স্যার কত হয়? 6.022 ইন্টু 10⁻23, এতটা ইলেকট্রন, এতগুলো ইলেকট্রন। কিন্তু আমাকে বার করতে দিয়েছে 1 ফ্যারাডে সমান কতটা আধান, কতটা কুলম্ব। এটা মুখস্থবিদ্যা 96,000 ধরো 500 তুমি লিখবে, কিন্তু আসবে 352 টাইপের কিছু একটা। তুমি দেখো গুণ করলে 1 ফ্যারাডে মানে 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন মানে এতগুলো, মানে অ্যাভোগাড্রো নাম্বার। এই অ্যাভোগাড্রো নাম্বারের প্রত্যেকটা ইলেকট্রনের আধান হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে 1 ফ্যারাডে মানে এতগুলো কুলম্ব, মানে একটা ইলেকট্রন মানে এতটা আধান হয়। তাহলে 1 ফ্যারাডে মানে এতটা ইলেকট্রন। আর আমরা জানতে চাইছি 1 ফ্যারাডে মানে কতটা কুলম্ব, মানে কতটা আধানের পরিমাণ। তাহলে ইলেকট্রনের আধানটাকে কনভার্ট করতে হবে ইলেকট্রনের সংখ্যা থেকে। তাহলে তুমি কি করবে? তুমি এই পুরো সংখ্যাটার সাথে একটা ইলেকট্রন আধান মাল্টিপ্লাই করো, 022 ইন্টু 10⁻23 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এত কুলম্ব। এবার তুমি দেখো এইটাকে গুণ করো 6.022 ইন্টু 1.6। এবার দেখো এখান থেকে 10⁻23 আর 19 বাদ দিলে 10⁻4 আসবে, 23 থেকে -19 ক্যালকুলেশন করলে 4 আসবে। এখানে দেখো এখান থেকে তুমি নিচে নাও 1 2 3টে শূন্য, এখানে নাও নিচে 4টে শূন্য। তাহলে উপরে দেখো 10⁻4 মানে 1-এর পিছনে 4টে শূন্য, 1-এর পাশে, নিচে দেখো 4টে শূন্য। তাহলে এইটা কেটে যাচ্ছে। তাহলে দেখো 6022 ইন্টু 16 গুণ করলে কত আসছে?
2 32 2 হাতে 3 32 3 35 আর 6 16 96, তা 16,352 এটাকে লেখা হয় 96,500 এত কুলম। তোমরা এইটাই লিখবে, 96,500 কুলম, তোমরা এটাই লিখবে। চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট দেখো, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও। মৃদু তড়িৎ বিশ্লেষ্য অবশ্যই অ্যাসিটিক অ্যাসিড লিখতে পারো, CH3 COOH, অ্যাসিটিক অ্যাসিড CH3 COOH। এটা তোমাদের 2.15 এর অর, এটা হলো 2.15 এর অর। এবার দেখো 2.16 কি বলছে। 2.16 বলছে দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহৃত হয়। দাঁতের চিকিৎসায় স্যার রূপোর পারদ সংকর ব্যবহৃত হয়, রূপোর পারদ সংকর ব্যবহৃত হয়। 2.17 দেখো, আচ্ছা এর অপশন আছে কি দেখো 2.16 এর, না, অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি। অ্যালকাইন, ঠিক, অ্যালকাইন তো শ্রেণী বিভাগের লাস্ট, তাই না? প্রথমে আছে অ্যালকেন, তারপর অ্যালকিন, তারপর অ্যালকাইন। অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকিনের সাধারণ সংকেত আর অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা তিনটেই শিখব। যেটা আমাদের প্রশ্ন সেটা আগে অ্যান্সার করে দিই। এটা হলো CnH2n-2, এটা হলো অ্যালকাইনের সাধারণ সংকেত। স্যার অ্যালকিনের কি? অবশ্যই বলবো, ওয়েট করো, এই তো আমি বলবো বলেই এসেছি। দেখো অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, এটার সাথে 2 যদি যোগ করে দিতে তাহলে +2 করলে -2 +2 কেটে যেত, H2n আসতো, তাহলে এটা অ্যালকিন। এর সাথে আবার 2 যোগ করে দাও, CnH2n+2, দ্যাট ইজ অ্যালকাইন, সরি আমাদের অ্যালকেন। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত এটা, অ্যালকিনের সাধারণ সংকেত এটা, অ্যালকাইনের সাধারণ সংকেত এটা, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো বলেছে একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। তাহলে 2.17 এর অর, 2.17 এর অর, এটা হলো 2.17 এর জায়গায় কোশ্চেন। এর একটা সাধারণ মানে সবচেয়ে সরলতম সেটা হলো অ্যাসিটিলিন, সেটা হলো অ্যাসিটিলিন C2H2, এটা হলো আমাদের অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে আমাদের অ্যালকাইনের সরলতম যৌগ। এই অ্যালকাইনের সরলতম যৌগের মধ্যে এখান থেকে এক্সট্রা কি শিখবো না, স্যার এটা ত্রিবন্ধন করে থাকে। এটা কি করে থাকে না, ত্রিবন্ধন। দেখতে কেমন হয়, CH ডবল বন্ড HC, এরকম দেখতে হয়। এটা হলো আমাদের অ্যালকাইন, অ্যালকাইনের সাধারণ সংকেত C2H2, মানে সরলতম। এটা হলো অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনে ত্রিবন্ধন করে থাকে। তারপর দেখো 2.18 CH3CO CH2 CH3, এই যৌগের IUPAC নাম, দ্যাট ইজ ইউপ্যাক অনেকে বলে, IUPAC। তাহলে CH3CO CH2 CH3 নাকি, এটাই আছে তো, CH3CO CH2 CH3। আচ্ছা এইটা ধরো আমাদের মূলক, কার্যকরী মূলক, এটা হলো আমাদের কিটোন গ্রুপের মূলক। এবার মূলক যেদিক থেকে কাউন্ট করলে আগে আসবে, কাউন্টিং সেদিক থেকে সবসময় করতে হয়। তাহলে কটা কারণ আছে, চারটে থাকলে বিউট বলা হয়। 2 নম্বরে কিটোন গ্রুপ আছে, তাহলে বিউট 2-on, এটাই হবে তোমাদের IUPAC নাও, বিউট 2-on, বিকজ 2 নম্বরে আমাদের কার্যকরী মূলক গ্রুপটা আছে, ঠিক আছে? এটা হবে বলবো বিউট 2-on। তারপর দেখো রেকটিফাইড স্পিরিট কি না, 2.8 এর রেকটিফাইড স্পিরিট অথবা 2.18 এর অথবা রেকটিফাইড স্পিরিট কি না, 95%, 95.6, 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% জলীয় দ্রবণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট কি বলা হয়, রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে?
তাহলে 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.46 জলীয় দ্রবণকে বলা হয়, এই মিশ্রণটাকে একসাথে বলা হবে আমাদের রেকটিফাইড স্পিরিট। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় ক্লাসের দ্যাট ইজ ডে 2 শেষ। ডে 2তেও আমরা পেজ নাম্বার 76 এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স সলভ করেছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস নিশ্চয়ই এই পর্যন্ত হবে। আর নিজেরা প্র্যাকটিস করতে থাকো এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং ভালোভাবে ক্লাস করতে থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। তো এই বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।